সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানের সেই তৃতীয় অধ্যায়টি দ্বিতীয় অংশ আজকে আলোচনা হবে। গত ক্লাসে আমরা এর উপর একটা ক্লাস হয়েছে, আমরা আজকে তার যতটুকু শেষ হয়েছে তারপর থেকেই শুরু করব। তোমরা অবশ্য গত ক্লাসে কি পড়িয়েছে একটু রিমাইন্ড করো। সেখানে আমরা পরমাণুর কী, অণু কী সেটা শিখিয়েছি এবং প্রতীক কী এটাও শেখানো হয়েছে, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এরপরে একটা পরমাণুতে কী কণিকা থাকে, তিনটি কণিকা সম্পর্কে বলা হয়েছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আজকে আমরা এই পরমাণুর মডেল নিয়ে কথা বলবো, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে থাকে, কিভাবে অবস্থান করে, এগুলো নিয়ে আমাদের দুটি মডেল বইতে আছে। প্রথমে রাদারফোর্ডের মডেল নিয়ে আমরা কথা বলি। রাদারফোর্ড উনি এই মডেলটা দিয়েছিল 1911 সালে। বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটা দিয়েছেন। উনি বলছেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রটার নাম দিয়েছে উনি নিউক্লিয়াস। পরমাণুর একটা কি আছে, কেন্দ্র আছে। দেখো এই যে পরমাণুর যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রটার নাম উনি দিয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নাম দিয়েছেন। এবং এই পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যে ভর, এটাই পরমাণুর মোট ভর। নিউক্লিয়াসের যে ভর, এটাই পরমাণুর মোট ভর। কেন এটা পরমাণুর মোট ভর? এই নিউক্লিয়াসের বাইরে চারদিকে আমার ইলেকট্রনটা ঘুরতেছে। নিউক্লিয়াসের বাইরে চারদিকে আমার কি ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। এভাবে এটা নিউক্লিয়াসের বাইরে চারদিকে আমার ইলেকট্রনটা ঘুরতেছে। এই ইলেকট্রনের ভরটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে ইলেকট্রনের ভরটা প্রায় শূন্য, অর্থাৎ আপেক্ষিকভাবে শূন্য। তাহলে ইলেকট্রনের ভরটা যদি শূন্য হয়, তাহলে পরমাণুর যে মোট ভর সেটা অবশ্যই নিউক্লিয়াসের ভরটা। এখন এই পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এখন দেখো পরমাণুর কেন্দ্র হলো আমার পজিটিভ চার্জ, আর কক্ষপথে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ একটা আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটা আমার পজিটিভ নেগেটিভ যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী। এই আকর্ষণ বলটা কি? কেন্দ্রমুখী। এরপরে উনি বলেছে যে সৌরজগতের যে গ্রহ আছে, গ্রহগুলো কীরকম সূর্যের চারদিকে ঘূর্ণায়মান, তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো এরকম ঘূর্ণায়মান থাকে। সৌরজগতের চারদিকে যে আমার গ্রহগুলো কি থাকে? ঘূর্ণায়মান থাকে। গ্রহগুলোকে যেরকম ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে, তেমনি ইলেকট্রনটা এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকবে? ঘুরতে থাকবে। উনি বলছেন পরমাণু আধান নিরপেক্ষ। আধান নিরপেক্ষ বলতে কি বুঝাইছে? আধান নিরপেক্ষ বলতে আমার যতটুকু পজিটিভ চার্জ এখানে আছে, ঠিক ততটুকুই ইলেকট্রন চার্জ এখানে আছে, অর্থাৎ নেগেটিভ চার্জটা এখানে আছে। তাহলে পজিটিভ নেগেটিভের যে সমান সংখ্যক চার্জ যখন থাকে, তখন আমরা এটাকে বলি কি? আধান নিরপেক্ষ কণিকা। প্রথমত আবার যদি আমি একটু রিমাইন্ড করে দেখো, উনি বলেছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের যে ভর, এটাই পরমাণুর মোট ভর। কারণ কি? পরমাণুর ছাড়া আর কি আছে? নিউক্লিয়াসের পরমাণু ছাড়া আছে ইলেকট্রন আছে পরমাণুতে, নিউক্লিয়াস ছাড়া ইলেকট্রন আছে। ইলেকট্রনের ভরটা আমরা আপেক্ষিকভাবে শূন্য ধরেছি। তাহলে ইলেকট্রন ভরটা যদি শূন্য হয়, তাহলে নিউক্লিয়াসের যে ভর, এটাই পরমাণুর কি? মোট ভর। এখন দেখো নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়াসে আছে প্রোটন আছে, আর কি আছে? নিউট্রন আছে। প্রোটন আর কি আছে? নিউট্রন আছে। তাহলে প্রোটন আর নিউট্রনের যে মোট ভর, সেটাই পরমাণুর কি? ভর। পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। পরমাণুর অধিকাংশ জায়গা কি? ফাঁকা। অর্থাৎ পরমাণুর এই কেন্দ্রে আছে নিউক্লিয়াস আর কক্ষপথে আছে ইলেকট্রন, মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা ফাঁকা। এবং এই যে নিউক্লিয়াসটা, এটা মোট পরমাণুর যে আছে তার তুলনায় আকারে অত্যন্ত কি? ক্ষুদ্র। আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং সমস্ত ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত অবস্থায় থাকে। এরপরে দেখো উনি বলেছিলেন কি? যে আমার কেন্দ্রে আছে পজিটিভ, আর কক্ষপথের বাইরে আছে কি? নিউক্লিয়াসের বাইরে আছে কি? নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ নেগেটিভ যে একটা আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী। আকর্ষণ বলটা কি? কেন্দ্রমুখী। এরপরে দেখো উনি সৌরজগতের সাথে এটাকে তুলনা করছেন। অর্থাৎ সৌরজগতে সূর্যের চারদিকে গ্রহগুলো যেরকম ঘূর্ণায়মান, তেমনি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান। এটাই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে ওনার মডেলের কিছু সীমাবদ্ধতা আমরা দেখব। এখন সীমাবদ্ধতা, ওনার মডেলের সীমাবদ্ধতাটা কি আমরা যদি একটু দেখি। সীমাবদ্ধতাটা হলো, উনি বলেছিলেন যে আমার সূর্যে কি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলা ঘুরবে। এখন কিভাবে ঘুরবে
সেই ব্যাপারে উনি কোনো ব্যাখ্যা দেন নাই, অর্থাৎ কক্ষপথের কথা উনি বলেন নাই, কক্ষপথের কথা কি উনি বলেন নাই। দ্বিতীয় কথা হলো উনি এই যে গ্রহগুলোকে, এই যে পরমাণুর যে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন ঘুরতেছে এটাকে আমার সৌরজগতের তুলনা করছেন, কিন্তু সৌরজগতের যে গ্রহগুলো আছে এদের কোনো চার্জ নাই। কিন্তু আমরা এখানে দেখতেছি আমার নিউক্লিয়াস যেটা এটা পজিটিভ চার্জ, ইলেকট্রন যেটা এটা কি নেগেটিভ চার্জ। তার মানে আধানযুক্ত একটা বস্তুর সাথে আধানবিহীন একটা বস্তুর তুলনা করা হয়েছে। তৃতীয়ত আমরা ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব আছে, সেই তত্ত্ব মতে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করতে করতে একসময় সে কেন্দ্রে পতিত হবে। তাহলে এই আধানটা যদি আমার ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারদিকে এরকম ঘুরতে থাকে একসময় সে কেন্দ্রে পতিত হবে, যাতে পরমাণুর অস্তিত্বই কী হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, যেটা এখন কখনো কি না সম্ভব না। চতুর্থত উনি যেটা ব্যাখ্যা করতে দেননি সেটা হলো পরমাণুর যে বর্ণালী, এই বর্ণালী সম্পর্কে উনি কোনো ধারণা দেননি। তাহলে আমরা যদি সীমাবদ্ধতা আবার একটু ক্লিয়ার করি, দেখো তো উনি কক্ষপথের কথা বলেন, অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে এই কথা উনি বলেন না, এই সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা দেন নাই। দ্বিতীয়ত উনি আমার যে সৌরজগতের গ্রহের সাথে যে তুলনা করছেন, এই সৌরজগতের গ্রহের সাথে তুলনা করা এটা আধানহীন একটা বস্তুর সাথে আধানযুক্ত বস্তুর তুলনা করছেন, যেটা মোটেই গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত উনি যে জিনিসটা দিচ্ছেন সেটা হলো যে আমার ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কোনো আধান যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে ক্রমাগত শক্তি বিকিরণ করবে, এখন বিকিরণ করতে করতে একসময় সে কেন্দ্রে পতিত হবে। তাহলে কেন্দ্রে যদি আমার ইলেকট্রন চলে আসে তাহলে পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যায়। চতুর্থত উনি পরমাণুর বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যা উনি দেননি। এই নিউক্লিয়াস এই যে রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার উপর ভিত্তি করেই পরবর্তীতে 1913 সালে নিলস বোর মডেল দিচ্ছেন। এই বোর মডেলে এখন নিলস বোর কি বলছে, নিলস বোর বলেছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আমার বৃত্তাকার পথে স্থির কক্ষপথগুলোকে ঘুরবে। কিসের? একটা বৃত্তাকার স্থির কক্ষপথে ঘুরবে। এই স্থির কক্ষপথগুলোকে আমরা বলবো অরবিট। এই স্থির কক্ষপথগুলোকে আমরা কি বলবো? অরবিট বলবো, অথবা এটার নাম স্থির কক্ষপথ, এটার নামই প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। তাহলে দেখো ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চারদিকে স্থির যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে সেখানে অবস্থান করে ইলেকট্রনগুলো ওই বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এই যে স্থির যে কক্ষপথগুলো আছে এগুলোকে আমরা অরবিট বলবো বা প্রধান শক্তিস্তর বলবো। এই প্রধান শক্তিস্তরগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। যেখানে কেটা যদি হয় তাহলে সেখানে কেটাকে বলে প্রথম শক্তিস্তর, আর এলটাকে দ্বিতীয় প্রধান শক্তিস্তর, এটা তৃতীয় প্রধান শক্তিস্তর, আর এটা হলো কি চতুর্থ প্রধান শক্তিস্তর। উনি দেখাচ্ছে প্রতিটি প্রধান শক্তিস্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে, প্রতিটি প্রধান শক্তিস্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। অর্থাৎ এনের মানটা যদি 1 হয় তাহলে প্রথম শক্তিস্তর, এনের মানটা যদি 2 হয় তাহলে দ্বিতীয় শক্তিস্তর, এনের মানটা 3 হলো তৃতীয় শক্তিস্তর। তাহলে প্রথম শক্তিস্তর যেটা সেটাকে আমরা কে দ্বারা চিহ্নিত করেছি, দ্বিতীয় শক্তিস্তর যেটা সেটাকে এল দ্বারা চিহ্নিত করেছি, তৃতীয় শক্তিস্তর যেটা সেটাকে এম দ্বারা চিহ্নিত করেছি। তাহলে প্রতিটি প্রধান শক্তিস্তরে আমার 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তার মানে দাঁড়ালো প্রথম শক্তিস্তরে আমার সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তিস্তরে 8টা এবং তৃতীয় শক্তিস্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। এটা ছিল শক্তিস্তর সম্পর্কিত উনি ধারণা দিছে। তাহলে কি বলেছে খেয়াল করো, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার স্থির কক্ষপথে ঘুরবে। এই অনুমোদিত স্থির কক্ষপথ যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো অরবিট বা প্রধান শক্তিস্তর, যাদেরকে কে, এল, এম, এন দ্বারা কি করা হয়, সূচিত করা হয়। এবং প্রতিটি প্রধান শক্তিস্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। এবার উনি কণিক ভরবেগ সংখ্যক, ইলেকট্রন যেহেতু আমার বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে একটা কণিক ভরবেগ আছে। এই কণিক ভরবেগ সম্পর্কিত উনি বলেছেন যে ইলেকট্রনের কণিক ভরবেগ mvr এটা হলো nh/2π এর অখণ্ড গুণিতক, nh/2π এর অখণ্ড গুণিতক। এটা তার কি বুঝাইলো, এখানে mvr এই পুরোটাই হলো আমার কণিক ভরবেগ, পুরোটাই কি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। আর এখানে nটা হলো শক্তি স্তরের সংখ্যা, শক্তি স্তরের সংখ্যা,
আর এইচ হলো আমার প্লাঙ্কের ধ্রুবক, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক, যেটা মান হলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এটাকে আমরা যদি জুল সেকেন্ড না লিখে আমরা লিখতে পারি কেজি এম স্কোয়ার পার সেকেন্ড, যে কোনো একটা লিখতে হবে। এটাও একক ঠিক আছে, এটাও ঠিক আছে। কেজি এম স্কোয়ার পার সেকেন্ডকে আমরা কনভার্সন করলে জুল সেকেন্ড পাই, জুল সেকেন্ড থেকে আমরা এটা আসা যায়। তাহলে আমার প্লাঙ্কের ধ্রুবক যেটা, এই প্লাঙ্ক ধ্রুবকের মান হলো 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এটা হলো পাই, পাইয়ের মান তো তোমরা জানো, পাইয়ের মান হলো 3.1416। আর এখানে এমটা হলো ইলেকট্রনের ভর, এমটা হলো এখানে ইলেকট্রনের ভর, এম হলো ইলেকট্রনের ভর। গত ক্লাসে আমরা বলেছি ইলেকট্রনের ভর যেটা, সেটা হলো 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, অথবা কেউ যদি গ্রামে দেয় তাহলে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। বিটা হলো ইলেকট্রনের গতিবেগ, বি এখানে ইলেকট্রনের গতিবেগ, ইলেকট্রনের বেগ বা গতিবেগ, গতিবেগ। আর আরটা হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, আরটা হলো আমার কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এই যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, সেখানে বলা হয়েছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগটা h/2π এর অখণ্ড গুণিতক, অর্থাৎ এখানে n এর মানটা, এখানে n h/2π, nটা কি এখানে আমাদের শক্তি স্তরের সংখ্যা, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তর, এটা আমাদের দেখাইছে। এরপরে উনি বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছেন। বর্ণালী সম্পর্কে কি ধারণা দিছে সেটা যদি আমরা একটু দেখি। বর্ণালী সম্পর্কে ধারণা দিচ্ছে যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অপর একটা শক্তি স্তরে যায়, বা অপর কোনো নির্দিষ্ট শক্তি স্তর থেকে আমার একটা নির্দিষ্ট শক্তি স্তর থেকে অপর একটা শক্তি স্তরে যখন যায়, তখন সে শক্তি শোষণ করে বা বিকিরণ করে। এখন শক্তি কখন শোষণ করে? যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন আমার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলেই ইলেকট্রনের শোষণ ঘটে, শক্তির শোষণ ঘটে, শক্তির কি ঘটে? শোষণ ঘটে। আর যদি আমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করে। শক্তি কি করে? বিকিরণ করে। আবার বলতেছি, খেয়াল করো, নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে, আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে শক্তি বিকিরণ করে। এই যে শোষিত বা বিকিরিত শক্তি, সেটাকে আমরা বর্ণালী আকারে দেখতে পাই। এবং এই শোষিত যে শক্তি, এই শক্তির পরিমাণটা = এখানে শক্তিকে নির্দেশ করা হয়েছে h নিউ। এইচটা আমরা জানি প্লাঙ্ক ধ্রুবক, নিউ মানে হলো c/λ। এখানে নিউটা হলো ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্ক। আর সিটা হলো এখানে আলোর বেগ, আর ল্যামডাটা হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হলো আমার তরঙ্গ দৈর্ঘ্য। এই আলোর বেগ যেটা, সেটা একটা নির্দিষ্ট মান 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। কেউ যদি এটাকে এভাবে লেখে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, মানে খুব একটা ভেরিয়েশন হয় না। আর তরঙ্গ দৈর্ঘ্য, এটার এককটা থাকে ন্যানোমিটারে। তোমরা অলরেডি ফিজিক্স যখন পড়েছো প্রথম অধ্যায়, সেখানে দেখেছো 1 ন্যানোমিটার হলো 10⁹ মিটার। 1 ন্যানোমিটার সমান হলো 10⁹ মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের ন্যানোমিটারে দেওয়া থাকবে, সেটা থেকে মিটারে নিয়ে নিতে হবে। তাহলে 1 ন্যানোমিটার = 10⁹ মিটার। আর এই তো প্লাঙ্কের ধ্রুবক, একটু আগে বলা হয়েছিল, এই হলো প্লাঙ্কের ধ্রুবক, যেটা মান হলো 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে বোর মডেলে আমাদের কি কি দেখাইছে, যে শক্তি স্তর সম্পর্কিত বর্ণনা উনি দিয়েছেন, যেখানে যে ইলেকট্রনগুলা কতগুলা অনুমোদিত স্থির বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, সেই বৃত্তাকার কক্ষপথগুলাকে আমরা বলবো অরবিট বা প্রধান শক্তি স্তর, যেটাকে KLMN দ্বারা সূচিত করা হয়। এবং প্রতিটি প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয়ত উনি দিয়েছেন কৌণিক ভরবেগ সম্পর্কিত যে প্রস্তাব, সেখানে উনি বলেছেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর অখণ্ড গুণিতক। সেখানে আমরা সূত্রটা শিখেছি mvr = nh নিচে 2π। এরপরে উনি
আমাদের বর্ণালী সম্পর্কিত প্রস্তাব লিখেছে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে সেখানে শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। এই শোষিত শক্তি বা বিকিরিত শক্তি যেটা, এটাকে আমরা বর্ণালী আকারে দেখতে পাই। এখন এই শোষিত বা বিকিরিত যে শক্তির পরিমাণটা, সেই পরিমাণটা হলো ইকুয়াল টু এস নিউ। এখানে নিউটা হলো কম্পাঙ্ক, এর উচ্চারণটা হলো নিউ। উচ্চারণটা কি? নিউ। এটা এভাবে লিখবে নয়ের মতো করে, তাহলে নিউ, উচ্চারণটা হবে নিউ, এস নিউ। তাহলে নিউটা হলো আমার ফ্রিকোয়েন্সি, আই মিন কম্পাঙ্ক, সেটা মানে হলো নিউ ইকুয়াল টু হলো, তাহলে আমরা দেখালাম এখানে সি বাই ল্যামডা। সি বাই ল্যামডা, সিটা হলো এখানে আলোর বেগ, যেটা একটা নির্দিষ্ট মান আছে, আর আমার ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, সেটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে, অথবা আমার শক্তি দেওয়া থেকে তোমাকে প্রশ্নে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পড়ে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা আমার কিভাবে দেওয়া থাকবে? ন্যানোমিটারে দেওয়া থাকবে। কিভাবে? ন্যানোমিটারে। সেই ন্যানোমিটার থেকে তুমি যখন মিটারে নিবে তখন 10⁻৯ এটা দ্বারা গুণ করে নিবে। তাহলে ন্যানোমিটার আর এস প্লাঙ্কের ধ্রুবক, এটা কনস্ট্যান্ট মান, সেই মানটা তোমার জানা থাকবে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এখন এই যে তিনটা প্রস্তাবনা উনি দিয়েছেন, তারপরে ওনার কিছু সীমাবদ্ধতা আছে। তাহলে বোর মডেলের সীমাবদ্ধতাটা কি আমরা একটু দেখি। সীমাবদ্ধতা হলো এই বোর মডেলে আমার একটা ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে বর্ণালী, এটা উনি ব্যাখ্যা করতে পারে না। এবং উনি দেখাইছে যে আমার যে স্থির কক্ষপথগুলো আছে, সেই স্থির কক্ষপথগুলো বৃত্তাকার, কিন্তু বর্তমানে যে আধুনিক যে যন্ত্রপাতি আছে সেখানে বিশ্লেষণ করে দেখা গেছে যে এই কক্ষপথগুলো বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার হতে পারে। এরপরে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, সেখানে এই বোর মডেল অনুসারে একটা মাত্র রেখা বা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা, একটি রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে এই রেখাটাই অনেকগুলা সূক্ষ্ম রেখায় বিভক্ত। অনেকগুলা সূক্ষ্ম রেখায় কি বিভক্ত? সেই অনেকগুলা সূক্ষ্ম রেখা সম্পর্কে এখানে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। আমরা তাহলে আজকে কি শিখলাম? আমরা দুটি যে মডেল, অর্থাৎ নিলস বোরের এবং রাদারফোর্ডের যে মডেল, এই মডেল সম্পর্কিত যে প্রস্তাবনা এবং তাদের যে সীমাবদ্ধতা, এগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং আগামী ক্লাসে তোমাদের সাথে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।